100টা শয়তানের সংমিশ্রণে যে এবং মোদির সহযোগিতায় যে প্রোডাক্টটা আসে সেই প্রোডাক্টটা হচ্ছে শেখ হাসিনা। তো মির্জা আব্বাস সাহেবের সান্নিধ্য পাওয়ার জন্য, তার সাথে রাজনীতি করার জন্য আমি থানা রাজনীতিকে বেছে নিই। আমার ভিতরে একটা জেদ কাজ করে, একটা স্পৃহা কাজ করে যে না, আমাকে রমনা থানা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে হবে, আমাকে নেতৃত্ব দিতে হবে। একজন যদি এজেন্ট ঢুকে বা জাতীয়তাবাদী দল বিএনপি, সেই এজেন্টটা থাকবে বাইজিদ আহমেদ রাজু, তখনও আমাকে থ্রেট দেয়, আমি কাজল করে দেখে নেবো তুই কেমনে রমনায় থাকিস, কলার টেনে চ্যাংদোলা করে আমাকে বের করে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারীরা আমাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে চলে যায়। আমি তো জানি ভোট গণনা কি হচ্ছে, আমার কিছু করার নাই, আমি অসহায়। ওরা করতেছিল গুলি, আমরা মারতেছিলাম ঢিল, পুলিশ মুহুর্মুহুর গুলি ছুটতেছে এবং সান গ্রেনেড। তখনকার আমি সামনে পড়ে যাই। আব্বার কাছে বিদায় নেওয়ার আমার সাহসটা হয় না। একটা পর্যায়ে আমার কাছে একটা ফোন আসে, ভাই অভিনন্দন, শেখ হাসিনা পালাইছে। যখন বাবাকে ফোন দিয়েছিলাম আব্বা শেখ হাসিনা পালাই গেছে, আমি লিটারালি আমি চোখের পানি ধরে রাখতে পারি না এবং ওই পাশ থেকে আব্বার কান্নার শব্দ পাচ্ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতি যে আমার যে আকর্ষণ এবং ভালোবাসা তৈরি হয়, এটা যদি বলতে যাই তাহলে আমাকে চলে যেতে হবে আজ থেকে প্রায় 23 বছরের পিছনে, 2001-এর দিকে। তখনকার জাতীয় নির্বাচনের সময় আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিরোজপুর বয়েজ স্কুলে একটি রাজনৈতিক জনসভা করে, আমি আমার বাবার সাথে সেই দীর্ঘ 7 মাইল পথ কাদার ভিতরে হেঁটে আমি পিরোজপুর বয়েজ স্কুলের মাঠে বেগম খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য আমি গিয়েছিলাম। তখন আমার বাবা আমাকে তার ঘাড়ে তুলে দেখাচ্ছিল, ওই যে দেখো না মহিলা, হ্যাঁ উনি খালেদা জিয়া। তারপর 2005-এর দিকে তারুণ্যের অহংকার তারেক রহমান যখন পিরোজপুর জেলা বিএনপির অফিস উদ্বোধন করার জন্য উনি পিরোজপুরে আগমন করলেন, তখন তারেক রহমানকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয় এবং তারেক রহমানের সাথে হাত মিলানোর সৌভাগ্য হয়। আমার মনে আছে আমি ওই হাতটা, আমি শার্টে ঘষা বা পানি দিয়ে হাত ধোয়া, আমি মনে হয় 6টা দিন আমি হাতটা ধুই নাই। কেন হাতটা ধুই নাই? ওই হাতটা তারেক রহমানের হাতের স্পর্শ হয়েছিল আমার হাতে। তো তারপর থেকে আমি ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসেবে মুভমেন্ট করা শুরু করি এবং তখন আমার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল আমার কাজিন বিএম সাইদুল ইসলাম ব্যাপারী। তো তার হাত ধরে আমার রাজনীতিতে আসা। এরপর একে একে আমাদের যখন নির্বাচন ঘনিয়ে আসলো, অন-11 আসলো, অন-11-এর যে ভয়াল 28শে অক্টোবরের যে তাণ্ডব ঢাকাতে হচ্ছে, তার প্রতিবাদে পিরোজপুরে আমরা মিটিং করি, মিছিল করি, প্রতিবাদ সভা করি, সেখানে আমার সরব উপস্থিতি ছিল। এরপরে যখন 2008-এর নির্বাচনটা আসে, নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে বিজয় করার জন্য মিটিং মিছিল করা, সেখানে সব করা হয়। যেহেতু আমি নির্বাচনে অগ্রণী ভূমিকা রাখি, আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করি, ছাত্রলীগের বিরুদ্ধে কাজ করি, ছাত্রলীগের লোকেরা আমি আমার কলেজ থেকে ফেরার সময় আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারীরা আমাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে চলে যায়। এরপর পথচারীরা আমাকে দেখে উদ্ধার করলে আমি প্রায় 7 দিনের মতন পিরোজপুর সদর হসপিটালে ভর্তি থাকি। একটা পর্যায়ে যখন আমার ইন্টারমিডিয়েটটা শেষ হয়, গ্রাজুয়েশন করার জন্য ঢাকায় আসি। ঢাকায় এসেও আবার ঢাকার পার্টে রাজনীতির সাথে সংযুক্ত হয়ে যায়। হয়তো আমার পিরোজপুরের রাজনৈতিক পার্টটা ওখানে শেষ হয়, কিন্তু আমার ঢাকার পার্টটা নতুন করে শুরু হয়। এখানে এসে আমি যখন ছোটবেলা থেকে দেখছি যে জনতা মির্জা আব্বাস, ওনার নাম শুনতে শুনতে আমি একটা ওনার ফ্যান ছিলাম। তো যার ফলে আমি আমার ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি না করে আমি আমার নগর ভিত্তিক রাজনীতি করা তথা মির্জা আব্বাস সাহেবের সান্নিধ্য পাওয়ার জন্য, তার সাথে রাজনীতি করার জন্য আমি থানা রাজনীতিকে বেছে নিই। তারই অংশ হিসেবে আমি যেহেতু আমার ঢাকায় এসে আমার বসবাস রমনায়, তো আমি 2010 সাল থেকে রমনা থানার ছাত্র দলের সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হই এবং এখান থেকে আমি আমার রাজনৈতিক পথ চলা শুরু হয়ে যায় ঢাকার। তো 2010-এর পর থেকে যখন আমি রাজনীতিতে আসি, আমি ঢাকা মহানগর দক্ষিণ, তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্তর্গত রমনা থানা ছাত্র দলের সাথে আমি পথ চলা আমার শুরু হয়। আস্তে আস্তে আমি যে একজন সুসংগঠক ছিলাম বা আমি যে সংগঠন করতে পারি, সেটা আমি আস্তে আস্তে প্রতীয়মান করা শুরু করি। আমি আমার আশেপাশের ছোট ভাই বা আমার সমবয়সীদের চায়ের আড্ডায়, বিএনপির দাওয়াত, তারেক রহমানের দাওয়াত, বেগম খালেদা জিয়ার দাওয়াত,
আমার নেতা জননেতা জনাব মির্জা আব্বাসের দাওয়াত পৌঁছে দিতে শুরু করি। 2011-র দিকে যখন কমিটির একটা আসে, তখন আমাদের আশরাফুল ইসলাম অপু ভাই এবং প্রিন্স ভাইকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি করে একটা কমিটি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বলবো বা সৌভাগ্য, আমি সৌভাগ্যই বলবো, কারণ ওই কমিটিতে আমি স্থান না পাওয়ায় আমার ভিতরে একটা জেদ কাজ করে, একটা স্পৃহা কাজ করে যে না, আমাকে রমনা থানা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে হবে, আমাকে নেতৃত্ব দিতে হবে। আজকে আমি কমিটিতে নেই, কিন্তু আমাকে আসতে হবে। এরপরে আসেন 2018 সালের যে সেই রাতের নির্বাচনে আমি আমার অগ্রণী ভূমিকা রাখি নির্বাচনে করার জন্য। নির্বাচনে এজেন্ট সংকট থাকে, যখন এজেন্ট সংকট থাকে তখন কি করব, আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু অনেকের আমি পা ধরাটা বাকি রাখছি। বন্ধু একটু এজেন্ট ছোট ভাই একটু এজেন্ট বসো, পা ধরাটা আমি বাকি রাখছি। তারপরও আমার টিউশনের টাকা, সেটা দিয়ে ছোট ভাই ওই বন্ধুদের আপ্যায়ন করা, তাদেরকে খাওয়ানো করে আমি রাজি করি। এখান থেকে আমার মনে হয় না ওই সময়টায় 7জন একক ব্যক্তি 7জন এজেন্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারছে এরকম, এটা খুব একটা বিরল, এবং সেটার একটা পার্ট আমার প্ল্যান ছিল একজন যদি এজেন্ট ঢুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই এজেন্টটা থাকবে বাইজিদ আহমেদ রাজু, তৎকালীন রমনা থানা ছাত্র দল নেতা। সে প্রতিজ্ঞা বাস্তবায়ন 5:30টার সময় রাফি ভাইকে ঘুম ভাঙিয়ে তার কাছ থেকে আমি পেপারস গুলো নিয়ে আমি গেট টপকে ভিতরে গিয়ে বসে থাকি। আওয়ামী লীগের লোকজন যখন এজেন্ট যায়, কারণ ওরা কোনো এজেন্ট ঢুকতে দেয় নাই, কিন্তু ওরা ঢুকে দেখে ভিতরে এজেন্ট। তো রাফি ভাই আমরা প্রায় 10-12 জনের একটা টিম ভাগ করে এজেন্ট হিসেবে আমরা বসি। ফেসিস্ট হাসিনা তার যে তৎকালীন পুলিশের আইজিপি, এদের দিয়ে সে একটা নতুন সিস্টেম চালু করে। তার ওই যে পোষা নির্বাচন কমিশন দিয়ে লাঞ্চ ব্রেকটা আসলে এটা একদম ভাওতাবাজি। লাঞ্চ ব্রেকটা ছিল বলতে, ওরা রাতে যে ভোটগুলো কাস্ট করে ব্যালট বক্স গুলো ভরে রেখেছিল সেগুলো আমাদের সকালে দেখানো হয় না যখন। এবং লাঞ্চ ব্রেকের পরে কি করে যে ভাই ভোটারের উপস্থিতি তো কম, তাহলে কাজ করেন ওই 2 রুমের এজেন্ট 1 রুমে আসেন, এই বক্স গুলো নিয়ে আসেন। তো এই আনার ফাঁকে ওরা নতুন এই যে রুমটা আসে, ওই রুম থেকে ওই যে বক্স ভরা ব্যালট ভরা যে বক্স গুলো, সে বক্স গুলো নিয়ে আসে। তখন আমি প্রতিবাদ করি যে ভাই আপনি আনছেন ঠিক আছে, এই বক্স গুলো কোথা থেকে আসলো, এই বক্স এতক্ষণ ছিল না, এই ভরা বক্স কোথা থেকে আসলো। তখনকার 19 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কাজলের সাথে আমার ভিতরে ধস্তাধস্তি হয়। তখনও আমাকে থ্রেট দেয়, আমি কাজল তোরে দেখে নেবো, তুই কেমনে রমনায় থাকিস। তখন আমি বলেছিলাম তুই কাজল থাকলে আমার কিচ্ছু করার নাই, আমি রাজু, আমি ছাত্র দল নেতা, আমি ভয় পাই না। তখনকার রমনা থানার দায়িত্বে ছিল জানে আলম, ওর নাম জানে আলম, কিন্তু ও জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। সুদীপ নামে একটা এসআই ছিল, ও আমার কলার টেনে চ্যাংদোলা করে আমাকে বের করে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু তখনকার যে প্রিজাইডিং অফিসার, উনি আমাকে আগলে ধরে যে এর নামে মামলার কোনো ওয়ারেন্ট নাই, আপনি একে নিতে পারবেন না, আপনার যদি নিতে হয় এর মামলা ওয়ারেন্ট লাগবে। তারপর পুলিশ এটা নিতে পারে না। তো আমি ওখানে থাকি, আওয়ামী লীগের লোকজন ওইভাবে, আমি ভয়ের ভিতরেই 8:30 বিকালটা আমি পার করি। নির্বাচনের যে ভোট গণনা হয়, আমি তো জানি ভোট গণনা কি হচ্ছে, আমার কিছু করার নাই, আমি অসহায়। আর চারদিকে ইতিমধ্যে আমার দল নির্বাচন বয়কট করে ফেলেছে, কিন্তু আমি ভিতরে অবরুদ্ধ, আমি বের হতে পারতেছি না। আমি বের হলে আওয়ামী লীগ আমাকে মারবে, আমার জীবন প্রাণ নাশের ভয়, আমি এটা নিয়ে দোদুল্যমান, আমি হতাশ, কি করব। তো প্রেসিডেন্ট হিসেবে আমাকে বারবার আশ্বস্ত করে, ভাই আপনি বসেন, দেখি আমি কি করা যায়, আপনাকে যেভাবে সেইভাবে বের করব, আপনি একটু ধৈর্য ধরেন। আপনারা সবাই জানেন যে একটা ভোট গণনা শুরু হলে, রেজাল্ট পাওয়ার পরে নেতা কর্মীদের ভিতরে একটা উদ্দীপনা উৎসাহ কাজ করে, তারা মিছিল করে, তারা কেন্দ্র ত্যাগ করে, তারা আনন্দ মিছিল করে। কিন্তু ওই দিনকার আওয়ামী লীগের ওই কেন্দ্রে কোনো আনন্দ মিছিল হয় না, তাদের একটাই মিছিল ছিল, হোয়ার ইজ রাজু, রাজুকে চাই, উই নিড রাজু। তারপরে আমি ইনস্ট্যান্ট, তখন আমি পরে বাসা চেঞ্জ করি, মগবাজারে থাকি না, আমি মুগদার দিকে একটা বাসা নিয়ে নিজেকে লুকানো বা কোনোভাবে থাকার স্ট্রাগল করার সর্বোচ্চ চেষ্টা করি এবং ওখানে থাকি। তো আমার যখন ঢাকা মহানগর পূর্বে নতুন নেতৃত্ব আসে, শেখ খালিদ হাসান জাকি ভাই, মোহাম্মদ আলামিন ভাই, এদের নেতৃত্বে 2022 সালের আগস্টে আমাদের নতুন কমিটি আসে। আমার তখনকার দীর্ঘ 20 বছরের পথ চলায় আমার জীবনে একটাই সাংগঠনিক পদ, সেই পদ আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অন্তর্গত রমনা থানা ছাত্রদলের সদস্য সচিব পদ প্রাপ্ত হই। এরপরে যখন 2023-এর 28 অক্টোবরের আন্দোলন শুরু হয়, প্রত্যেকটা বিক্ষোভ মিছিল, অবরোধ, হরতালকে সফল করার জন্য
সর্বোচ্চ চেষ্টা ছিল, কিন্তু হয়তোবা আমরা পেরে উঠি না। আমাদের মাঝে মাঝে কখনো কখনো মনে হয়েছে যে আমরা মনে হয় আন্দোলন এই তো আর কিছুদিন হয়ে যাবে সফল, আমরা হাসিনা পতন হয়ে যাবে, কিন্তু না, আমরা পারি না। হয়তো 70-80% সফলতার দ্বার প্রান্তে গিয়ে আমরা পারি নাই। 100টা শয়তানের সংমিশ্রণে যে এবং মোদির সহযোগিতায় যে প্রোডাক্টটা আসে, সেই প্রোডাক্ট হচ্ছে শেখ হাসিনা। 24-এর যে জুলাইয়ের ছাত্র আন্দোলনের একটা কথা বলতে গেলে এটাই একটা উপন্যাস। এবং এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমি আহত হই। 19শে জুলাই আপনার কাকরাইলে যে অংশটায় আমরা পুলিশের সাথে সর্বোচ্চ ফাইট করি, আমার মনে হয় না ওই দিন এতটা পরিমাণ কেউ ফাইট করতে পারছে। ওরা করতেছিল গুলি, আমরা মারতেছিলাম ঢিল। আমার ওই দিনই আমার যে বিজয় সুনিশ্চিত সেটা আশা বেঁধেছিলাম, যখন দেখেছিলাম আমার নেতা জননেতা জনাব মির্জা আব্বাস বারবার টিয়ার সেলের সেই মুহুর্মুহ গ্যাস উপেক্ষা করে, চোখ লাল করে, পানি দরদর করে, তার মতন একজন 75 বছর বয়সের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সিনিয়র নেতৃত্ব রাজপথে বসে আছে। আমি কে? আমি তো নস্যি। তো আমি মির্জা আব্বাস সাহেব যদি রাজপথে থাকতে পারে, আমি রাজু কেন পারবো না? আমি আমার জীবন কেন বিলিয়ে দিতে পারবো না? আমরা তখন কৌশলে হয়েছিলাম, বস্তা ভরে ইটগুলো নিয়ে ফ্লাইওভারের উপর থেকে মেরেছিলাম, যার ফলে ওরা পিছনে যেতে বাধ্য হয়। একটা পর্যায়ে যখন ওরা বাধ্য পিছিয়ে চলে যায়, হঠাৎ করে শুনতেছি আওয়াজ, ধুমধুম আওয়াজ কি দেখতে গিয়ে দেখি যে ওইখানকার চান বেকারি নামে একটা গলি আছে, সেই গলি থেকে পুলিশ মুহুর্মুহু গুলি ছুটতেছে এবং সাউন্ড গ্রেনেড। তখনকার আমি সামনে পড়ে যাই, তখন আমাদের উপরে পুলিশ ডাইরেক্ট গুলি করে। আমরা প্রাণ রক্ষায় দৌড়ে ফ্লাইওভারের উপরে উঠে, যখন আমি এক ফ্লাইওভার থেকে আরেক ফ্লাইওভার, আমার পায়ে টান পড়ে, আমার এখান থেকে লিগমেন্টটা, আমার বাম পায়ের লিগমেন্টটা ছিঁড়ে যায়। কিন্তু লিগমেন্ট ছিঁড়ে যায় যে যন্ত্রণা, সেটা পরোয়া না করে জীবন ভয় আমি দৌড়ে পালাই। যখন আন্দোলনটা থেমে যায়, হতাশ হয়ে যায়, তখন পুলিশের, ডিবির শুরু হয় আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করে তাদেরকে গ্রেপ্তার করা। তারই ফল হিসেবে ডিবি অফিস থেকে তখনকার আমার ঢাকা মহানগর পূর্বের যে সদস্য সচিব মোহাম্মদ আলামিন ভাইয়ের কাছে একটা মেসেজ আসে এবং ছবি আসে, যে ছবিটা ছিল মালিবাগ মোড়ে এবং কাকরাইলের আমি ঢিল মারতেছিলাম সেই ছবি। আলামিন ভাই এই ছিল, আপনার সাথে রাজনীতি করে না? তখন আলামিন ভাইয়ের উত্তর ছিল জি হ্যাঁ। তখন বলছিল ওকে আপনি এই মুহূর্তে ঢাকা থেকে দূরে কোথাও পাঠিয়ে দেন, ওরা যেখানে পাওয়া হবে সেখানে গুলি করা হবে। আলাইন ভাই আমাকে ডাক দিয়ে বললো, রাজু তোর নাম্বারে আমি 2000 টাকা দিচ্ছি, আমি ভাই এখন আর পারতেছি না, তুই এই মুহূর্তে ঢাকা যা, বেঁচে থাকলে দেখা হবে। কেউ জানেও না যে আমি বাড়িতে গেছি এবং আমার সিম লাস্ট অ্যাক্টিভেট ছিল ঢাকাতে। এরপর এখানেই ফোন রেখে এখান থেকে আমি চলে যাই। তো এরপর যখন আমি একটু আন্দোলন শুরু হয়, আলাইন ভাই আমাকে ফোন দেয়, রাজু ঢাকায় আসার ব্যবস্থা করো। তো আমি ঢাকায় আসবো। আম্মু শুনে আম্মু আবারও কান্না করা শুরু করে দেয়, না তোর ঢাকা যাওয়ার দরকার নেই, তোর আন্দোলন করার দরকার নেই, যা হয়েছে এই বন্ধ শেষ, তোর রাজনীতি করতে হবে না, তোকে টাকা দিচ্ছি, তুই বিদেশ চলে যা, তোর আর রাজনীতি লাগবে না। তখন আমি আম্মুকে বলি, আম্মু তুমি আমাকে যতই বলো না কেন আমি ঢাকাতে যাব, তুমি আমাকে রাখতে পারবে না। তুমি যে আমাকে বিদায় দাও সেটা আমি হাসি মুখে যাব, কিন্তু তুমি যদি আমাকে বিদায় নাও দাও, আমি পালাই গেল ঢাকা যাব, আমি ঢাকা যাবই। তো আম্মু তখন কান্না করে দেয়। তো একটা পর্যায়ে তুই আমার কথাটা রাখ, এত মানুষ মারা যায়, তোর কি হবে না হবে আমি বুঝতে পারতেছি না। তো এই পর্যায়ে পরে আম্মু আমার যে মেজো ভাই ও উত্তরে থাকে, আমার ছোট ওরে ফোন দেয়। তখন আম্মুকে ও বুঝায় যে আম্মু ভাই তো অনেক কষ্ট করছে, জীবনে তো সবই ত্যাগ করছে, ক্যারিয়ার কিছুই তো নাই, ভাইয়াকে নিয়ে তো আমাদের অনেক আশা ছিল, কিন্তু ভাইয়া তো কিছুই করতে পারলো না। এবার মনে হয় শেখ হাসিনা থাকবে না, তো আমরা ভাইয়ারে পাঠাই দাও। তখন আব্বু বাসায় নাই। আব্বুকে বলে ফোন দিয়ে যে বলবো আব্বাকে যাবো আমি ঢাকাতে যাচ্ছি, আব্বার কাছে বিদায় নেওয়ার আমার সাহসটা হয় না। তো আমি চলে আসি 4 তারিখে, ঠিক 4টা কি 5টা বাজে বাংলা মোটরে হঠাৎ করে একটা আওয়াজ হলো। তো আওয়াজ হলে একটা 18-19 বছরের একটা ছেলে হবে, ছেলেটা চিৎকার দিয়ে এভাবে মাথায় হাত দিয়ে পড়ে গেল। তো ওরে ধরতে গিয়ে দেখলাম যে ওর হাতে ওর মাথার ঘিলু। 5 তারিখের গুড়ি গুড়ি বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে বের হয়ে হাঁটতে হাঁটতে আমার ডেস্টিনেশন ছিল শাহবাগ, আমাকে শাহবাগ আসতে হবে। একটা পর্যায়ে যখন আমার কাছে একটা ফোন আসে, ভাই অভিনন্দন। বললাম কেন ভাই? তখন উনি বললো, ভাই শেখ হাসিনা পালাইছে।
কিন্তু এটা এখন অফিসিয়াল হয় নাই, আমাদের কাছে তথ্য আছে। আমি তো গণভবন ডিউটি করি, শেখ হাসিনা পালাইছে, আপনারা আর থাকেন না, বললাম আমি রাজপথেই আছি, তুমি টেনশন করো না। বাবাকে যখন 4 দিন পরে ফোন দেই যে আব্বা শেখ হাসিনা পালাই গেছে, আমি লিটারালি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, এবং ওই পাশ থেকে আব্বার কান্নার শব্দ পাচ্ছিলাম। তো আব্বার যখন কান্নার শব্দ পাচ্ছিলাম, তখন আমার কান্নাটা আরো বেড়ে যাচ্ছিল। আসলে আমি 71 দেখি নাই, আমি 90 দেখি নাই, আমি 24 দেখেছি। আমার যে শৈশবের যে ভীষণ যে স্বপ্ন দেখে রাজনীতিতে আসি, হয়তো এখন সেই যারা রাজনীতি করি, আমার জনসেবা করা জনপ্রতিনিধিদের সবারই একটা সুপ্ত বাসনা থাকে, সেই যে আমারও আছে। এন্ড অফ দা মাই লাইফ আমি কোথায় পৌঁছতে পারবো সেটা আমি আমার তকদিরকে বিশ্বাস করি, সেটা উপরওয়ালাই ভালো জানেন। এবং আপনাদের মাধ্যমে সেই লোকগুলোকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা আমার সেই দুর্বিষহ দিনগুলোতে আমাকে সাপোর্ট দিছে। সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার 8 আসনের মাটি মানুষের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস, 4 দিক নির্দেশনায় তার ছোট ছোট সাহায্য সহযোগিতায় আজকের আমরা টিকে থাকতে পারছি, আজকের এখানে দাঁড়িয়ে আছি। এবং সর্বোপরি উপরওয়ালা আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যে যিনি আমাকে সুস্থ রাখছেন এই সকল আন্দোলন সংগ্রাম বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করছেন। এসএমজি টিভিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং এসএমজি টিভির জন্য শুভকামনা। এসএমজি টিভির আগামীর দিনগুলোর পথ চলা সুগম হোক।